প্রিয় শিক্ষার্থী, রাজবাড়ী সরকারি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি গত ক্লাসে তোমাদের সাথে আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব হলো ভারত মহাসাগরের তলদেশ বা ভূপ্রকৃতি। ভারত মহাসাগরের তলদেশ, ভারত মহাসাগরের তলদেশ বা ভূপ্রকৃতি। এখন এইটা আলোচনা করতে গেলে আমাদের মানচিত্রের একটু সাহায্য নিতে হবে। দেখো, আমি মানচিত্র আঁকছি কিছু অংশ, ভারত মহাসাগর যেখানে সেই সব অঞ্চল আমি একটু আঁকছি। দেখো, এগুলো আঁকছি, তোমরা এটা খেয়াল করো। ভারত মহাসাগরীয় এগুলো দেখো, এটা হলো ভারত। এই যে আমরা বাংলাদেশ, তারপরে এখানে মায়ানমার আছে, এদিকে আমাদের যাওয়া দরকার নাই। তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মালাগাসি বা মাদাগাস্কার দ্বীপ, তারপরে এই পাশে অস্ট্রেলিয়া, আর এই পাশে হলো আফ্রিকা, মধ্যপ্রাচ্য। এইসব দেশে এটার মাঝে, এই মাঝে হলো ভারত মহাসাগর। এই ভারত মহাসাগর দেখো, এই মহাসাগরের মতো অন্য মহাসাগর নাই। অন্য অন্য মহাসাগর, এই মহাসাগরের যে বৈশিষ্ট্যগুলা সেগুলোর মতো না। তার কারণ হলো কি, যে 3 ভাগ স্থলভাগ দ্বারা বেষ্টিত। ভারত মহাসাগরটা কি 3 ভাগে স্থলভাগ দ্বারা বেষ্টিত। এই জন্য এই ভারত মহাসাগরকে একটু গুরুত্ব দেওয়া হয় বেশি। ভারত মহাসাগরকে পৃথিবীর সবচেয়ে মানে দেশ বা জনবহুল এলাকায়, এর আশপাশে এলাকায় এখানে বিদ্যমান। দেখো, তারপরে এখানে বঙ্গোপসাগর আছে, সেটা করাবো। তাই এখন দেখো, এই ভারত মহাসাগরের তলদেশ কেমন, তাই আমাদের প্রথমে আমাকে জানতে হবে যে ভারত মহাসাগরে হচ্ছিল 7,35,35,00,000 বর্গ কিলোমিটার এর আয়তন, বর্গ কিলোমিটার এর আয়তন। হ্যাঁ, গড় গভীরতা কত? গড় গভীরতা হতেছিল 3,962 মিটার। 3,962 মিটার এর গড় গভীরতা ভারত মহাসাগরে। আচ্ছা, এখন এই ভারত মহাসাগরটার মধ্যে, অর্থাৎ তলদেশ বা ভূপ্রকৃতি কোনটাকে বলা হয়, যেটা হলো ভিতরে, এর অবস্থাটা কেমন সেটা আমরা দেখি। 1 নাম্বার হতেছিল কি মহীসোপান ও মহীঢাল। মহীসোপান এবং মহীঢাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মতো এত না। এটা হতেছিল গড় গভীরতা বেশি হলেও কিন্তু এটার অর্ধেক। দেখো, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর এর যে গভীরতা এবং ভারত মহাসাগরের গড় গভীরতা প্রশান্ত মহাসাগরের চেয়ে অর্ধেকেরও কম, তাই না? তাহলে এখন দেখা যাচ্ছে কি মহীসোপান এবং মহীঢালের পরিমাণটাও কম। এবং এখানে দেখা যাচ্ছে কি যে টাইগ্রিস, যেমন আমরা যদি উদাহরণ দেই, টাইগ্রিস এবং ইউফ্রাটিস নদীর, টাইগ্রিস এবং ইউফ্রাটিস নদীর পলি পরে পরে দেখা যাচ্ছে কি যে এই মহীসোপান এবং মহীসোপানগুলা এগুলো হচ্ছিল কি যে আস্তে আস্তে একটা ভরাট হয়ে গেছে। আর মহীঢালগুলো দেখা গেছে কি যে সরু হয়ে দেখা গেছে কি যে সমুদ্রের গর্ভে চলে গেছে। এইটা ঠিক আছে। তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি যে মহীসোপান এবং মহীঢালের পরিমাণটা অন্যান্য যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মতো অত না, বিস্তৃত না। 2 নম্বরে আমরা আসতেছি কি শৈলশিরা। শৈলশিরাটা কি এইসব অঞ্চলে, অর্থাৎ ভারত মহাসাগরীয় যে তলদেশে যে ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতির নিচে দেখা গেছে কি যে শৈলশিরাটা কেমন, যেমন দক্ষিণ কন্যাকুমারিকা অন্তরদ্বীপ, দক্ষিণ
দক্ষিণ কন্যাকুমারিকা, কন্যাকুমারিকা, দক্ষিণ কন্যাকুমারিকা অন্তরীপ, এক নম্বর। 2 নম্বরটা কি দেখো, অ্যান্টার্কটিকা পর্যন্ত এটা বিস্তৃত। এই দক্ষিণ কন্যাকুমারিকাটা, এই অন্তরীপটা, এটা কোথায় পর্যন্ত? অ্যান্টার্কটিকা পর্যন্ত। তারপরে দেখো আমস্টারডাম, সেন্ট পল মালভূমি, সেন্ট পল মালভূমি। 3 নম্বর দেখো চাগস শৈলশিরা, চাগস শৈলশিরা, এবং দেখা যাচ্ছে কি যে টুকুকে সেন্ট পল শৈলশিরা, এইগুলো দেখা যাচ্ছে কি যে এই শৈলশিরাগুলা কি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, এবং সেগুলা দেখা যাচ্ছে কি যে পুরা এবং অন্যান্য দেশে বা দ্বীপ অঞ্চলে আশপাশের এলাকায় সেগুলা বিস্তৃত। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে হলো আসো চ্যুতি রেখা। 3 নম্বর চ্যুতি রেখা। চ্যুতি রেখাটা দেখো 3টি চ্যুতি রেখা দেখা যায়, 3টি চ্যুতি রেখা আমরা দেখব, 3টি চ্যুতি রেখা। সেই 3টি চ্যুতি রেখা দেখা গেছে কি, হ্যাঁ, আদ্রিগুয়েস দ্বীপে মিলেছে, সেন্ট পলে আরবের ওয়েন ইয়াতে মিশেছে, চাগস মালদ্বীপ এবং আরবের, এই যে আরব মধ্যপ্রাচ্য এবং চাগস মালদ্বীপ, এই মালদ্বীপের এইখানে সেগুলো এসে কি করছে, সেগুলো এসে মিশে গেছে, এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এই চ্যুতি রেখাগুলো আমরা দেখি। ঠিক আছে, এই চ্যুতি রেখাগুলো আমরা দেখি। আচ্ছা, 4 নম্বর পলিমল, মানে এই 3 পাশে স্থলভাগ, পর্বত সংকুল এলাকা, এইটা বেষ্টিত বিধায় এখানে দেখা যাচ্ছে কি যে পলিমলের পরিমাণটা এইখানে হলো সবচেয়ে বেশি, এবং সেই পলিমলগুলা দেখা গেছে কি, দেখো বঙ্গোপসাগরে গঙ্গা পলিমল, গঙ্গা পলিমল। তারপর শ্রীলঙ্কার দক্ষিণ সাইডে শ্রীলঙ্কা পলিমল, শ্রীলঙ্কা পলিমল। তারপরে আসো সিন্ধু পলিমল, সিন্ধু নদীর মোহনায়, সিন্ধু নদীর মোহনায়, অর্থাৎ সিন্ধু নদীর পলিমল। তাইলে আমরা এখানে দেখো বঙ্গোপসাগরের গঙ্গা পলিমল মানে কি, এই যে আমাদের বাংলাদেশের এখানে ভারতের মধ্য দিয়ে এখানে গঙ্গা, এই গঙ্গা থেকে দেখা গেল কি যে এই বিভিন্ন ধরনের নদী এসে কি করছে,
এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এবং আরো কিছু নদীর যে অববাহিকা অঞ্চল সেটা হলো ভারত মহাসাগরে এসে পড়ছে। পড়ার পরে এখানে কি হয়েছে, এখানে দেখা গেছে যে প্রচুর পলিমল এখানে পড়ছে। দ্বিতীয়ত আসো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাটা এই যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাটা দেখা গেছে কি যে এইখানে ভারত, বাংলাদেশ, মায়ানমার বিভিন্ন দেশে যে অববাহিকা অঞ্চল বা যেগুলা মানে আইসে যে পলিগুলা এখানে মোহনায় আইসে যেগুলো জমা হয়েছে, সেই জমাকৃত যে ইয়াটা পলিটা সেইখানে আইসে শ্রীলঙ্কার এইখানে আইসে আশপাশে বা এই অঞ্চলে এখানে কি করছে, এখানে জমা হয়ে পলিমলের পলির মানে স্তূপ এখানে তৈরি হয়ে গেছে। তারপরে সিন্ধু নদীর মোহনা। সিন্ধু নদীটা কোন জায়গায়, সেই সিন্ধু নদীর অববাহিকা অঞ্চলে দেখা গেছে কি যে এখানে ভারত বাংলাদেশের, ভারত পাকিস্তানের ইয়াতে যে পলিমলটা সেখানে দেখা গেছে যে ভারত মহাসাগরের ইয়াতে এইটা পড়ছে। তাহলে সেটা হতেছিল কি, সবচেয়ে বড় একটা জিনিস দেখা গেছে কি যে আমরা যেটা দেখি সেটা হতেছিল কি যে ভারত মহাসাগরীয় যে স্রোত, সেই স্রোতের যে ইয়াটা এখানে আইসা দেখা গেছে কি যে বিভিন্ন ধরনের পলিমল এখানে আইসে ভারত মহাসাগরের মধ্যে পতিত হয়েছে। তারপরে হলো গভীর খাত। গভীর খাত এখানে ভারত মহাসাগর আমরা যদি এখানে আলোচনা করি, দেখো ভারত মহাসাগরের যে গভীরতম খাত এটা বেশি নাই, একটা গভীরতম খাত দেখা যায়, তাছাড়াও আছে সেগুলো ছোটখাটো, সেগুলো আমাদের আলোচনা না করলেও চলবে। সেখানে দেখা যাচ্ছে কি যে তিন সাইডে যেহেতু আমাদের এখানে কি স্থলভাগ দ্বারা বেষ্টিত, তারপরে পাহাড় আছে, পর্বত আছে, মালভূমি আছে, তারপরে বৃক্ষরাজি আছে, বিভিন্ন ইয়াতে দেখা যাচ্ছে কি যে ভারত মহাসাগরের যে স্রোতগুলা সেগুলার মধ্যে পলি মিশ্রিত যে কণাগুলা সেগুলো আস্তে আস্তে সেগুলো জমা হতে থাকে। এই জন্য দেখা যাচ্ছে কি যে এইখানে গভীরতম খাতও খুব একটা বেশি একটা তৈরি হতে পারে না। তার কারণ যে যেদিকেই যাওয়া যাবে সেই দিকে দেখা যাচ্ছে কি যে স্থলভাগ। এখন এই স্থলভাগটা কেনই হয়েছে, সেই স্থলভাগটা দেখা গেছে কি যে আমাদের মানে যে পর্বত সংকুল যে এলাকাগুলা, যেমন দ্বীপ অঞ্চলগুলো আছে, সেই দ্বীপ অঞ্চলগুলার থেকেই দেখা গেছে কি যে আমাদের যে গভীর খাত সেগুলার মানে পরিমাণটা কমে গেছে, অর্থাৎ পলি পরে আস্তে আস্তে দেখা গেছে যে খাত বা স্রোতের যে ইয়াটা সেটা আস্তে আস্তে সেটা মন্থর গতি সম্পন্ন হয়েছে। তাহলে দেখা গেছে কি যে গভীরতম খাত ভারত মহাসাগরে সেটা একটা খাত সেটা বড় থাকলেও সেটা দেখা যাচ্ছে কি যে প্রচুর গভীর, আর সেই গভীর খাতটা সেটা হচ্ছিল ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, জাভা দ্বীপ, তারপর সুমাত্রা দ্বীপ, এইসব অঞ্চলে দেখা গেছে কি যে বড় বড় খাত হয়েছে, এবং তার মধ্যে থেকে দেখা গেছে কি যে সুন্দা খাত, এটার নাম হচ্ছিল কি যে লেখে নাও, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণে গভীর খাত, সুন্দা খাত। এটা কি, এটা হলো সুন্দা খাত। এটা হলো কি জাভা আর সুমাত্রা দ্বীপ, দ্বীপের মধ্যে মাঝে, সুমাত্রা দ্বীপের মাঝে। তাহলে দেখা যাচ্ছে কি যে এই সিন্ধু নদের সুন্দা খাত এটা দেখা যাচ্ছে জাভা এবং সুমাত্রা এটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার পাশে, এই সমুদ্রের মধ্যে দেখা গেছে যে এখানে সুন্দা খাত নামে একটি গভীরতম খাত, যেটা হচ্ছে ভারত মহাসাগরের সবচেয়ে বড় খাত, এবং এইটা হচ্ছে কি 7,315 মিটার, 7,315
মিটার, 7,315 মিটার। এইখানে তো ছিল গভীরতম খাত। সন্ধ্যা খাত, এটা মনে রাখবা, ভারত মহাসাগরের গভীরতম খাত 7,315 মিটার, 7,315 মিটার। এটা হলো গভীরতম খাত ভারত মহাসাগরে। আচ্ছা, তারপরে আসতেছে দ্বীপ ও দ্বীপপুঞ্জ। পশ্চিম দিকের মালাগাসি, এই যে মালাগাসি দ্বীপ, এটা হচ্ছে কি, একটা হলো মাদাগাস্কার আর একটা হলো মালাগাসি। এই দ্বীপটা ভারত মহাসাগরের মধ্যে, যেটা হচ্ছিল কি, যে এখানে আরব সাগর এবং এটা লোহিত সাগর, আর এই পাশে ইউরোপের দিকে দেখা যাচ্ছে কিন্তু ভূমধ্য সাগর। তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে পারস্য সাগর আছে, আরব সাগর আছে। এই সবগুলো দেখা যাচ্ছে কিন্তু এই মালাগাসি এবং মাদাগাস্কার দ্বীপ, আর পশ্চিম এবং পূর্ব পাশে এই দ্বীপটা দেখা যাচ্ছে কি যে এই ভারত মহাসাগরের মধ্যে এটা গড়ে উঠছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এই দ্বীপগুলা হচ্ছে কি, এই দ্বীপগুলোর নাম হচ্ছিল কি, দেখো, গোয়ার্দাকুই অন্তরীপে, গোয়ার্দাকুই অন্তরীপে, সকোত্রা, সকোত্রা, তারপরে জাঞ্জিবার, জাঞ্জিবার, সকোত্রা ও জাঞ্জিবার এই অঞ্চলে। তারপরে কমোরো দ্বীপ বঙ্গোপসাগরে, 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 বঙ্গোপসাগরে সেটা দেখো, আন্দামান, আন্দামান ও নিকোবর, আন্দামান এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, এখন এইগুলো দেখা যাচ্ছে কি যে মহাদেশীয় অবস্থানের কে, এই মহাদেশগুলোর ইয়াগুলাকে সেগুলা কি করছে, সেগুলো হলো বেষ্টন করে এগুলা সৃষ্টি করছে, তাই না? তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সকোত্রা দ্বীপ, জাঞ্জিবার, আর বঙ্গোপসাগরের হচ্ছিল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপরে এখন দেখো যে এই ভারত মহাসাগরের তলদেশের মধ্যে আমি যেটা আগে বলে রাখছি, এ পাশে আছে কি, যে এ পাশে আছে তোমাদের হচ্ছে কি, যে দক্ষিণ মহাসাগর। সেই দক্ষিণ মহাসাগরে এইখানে দেখা গেছে কি যে এ পাশে অস্ট্রেলিয়া, তারপরে এইখানে মাদাগাস্কার বা মালাগাসি দ্বীপ, তারপরে দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, এইসব অঞ্চলের কিছুটা প্রভাব ভারত মহাসাগরের যে ইয়াটার প্রভাবটা দক্ষিণ মহাসাগরের ইয়াতে এসে পড়ে, এবং যেটা অ্যান্টার্কটিকা মহাদেশকে ত্বরান্বিত করে। অ্যান্টার্কটিকা মহাদেশকে কি করে, এটা ত্বরান্বিত করে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ভারত মহাসাগরের তলদেশ কোন বৈচিত্র্যপূর্ণ না হলেও দেখা যাচ্ছে যে এইটা তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত হওয়ার কারণে দেখা গেছে যে এই মহাসাগরের গভীরতা এটা অন্য আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের গভীরতার চেয়ে কম, এবং এটা বৈচিত্র্যময় নয়। তার কারণ যে বিভিন্ন ধরনের দ্বীপ এবং উপদ্বীপগুলা এই মহাসাগরের মধ্যে দেখা যায়, এবং এগুলা এখানে গড়ে উঠছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতেছি কি, দেখো, এটা ভারত, এটা বাংলাদেশ, এটা মায়ানমার, তারপরে এটা মধ্যপ্রাচ্য, তারপরে এখানে দেখা যাচ্ছে কি যে আফ্রিকা, আর হলো মালাগাসি এবং মাদাগাস্কার দ্বীপ, এপাশে অস্ট্রেলিয়া।
তাহলে দেখা যাচ্ছে কি যে ভারত মহাসাগরের যে অবস্থানটা, যে লোকেশনটা, তাহলে সেখানে আমাদের যে ওর মধ্যে যে বৈচিত্র্যময় যে অবস্থান, সেটা নাই বললেই চলে। তার কারণ এটা হলো কি যে আমাদের স্থলভাগ দ্বারা বেষ্টিত বিধায়। তারপরে আমরা এখন আসি প্রান্তদেশীয় মহাসাগর। 6 নম্বর, প্রান্তদেশীয় মহাসাগর। প্রান্তদেশীয় মহাসাগর, যেমন প্রান্তদেশীয় মহাসাগরের মধ্যে দেখা যাচ্ছে কি যে আমরা যদি এরকম করে দেখাই, তাহলে এই পাশে প্রান্ত বঙ্গোপসাগর, আর হলো আরব সাগর। হ্যাঁ, প্রান্তদেশীয় যেটা মহাসাগর, প্রান্তদেশীয় যে মহাসাগর, এটা বঙ্গোপসাগর এবং আরব সাগর। এবং এই বঙ্গোপসাগর তো এইখানে, এটা বঙ্গোপসাগর, এই যে বাংলাদেশ, এই যে ভারত, তাই না, এখানে বঙ্গোপসাগর, এটা শ্রীলঙ্কা। তাহলে এই আরব সাগরটা কি মধ্যপ্রাচ্য, এবং এর আরব সাগরের পরবর্তীতে লোহিত সাগর, তারপরে পারস্য উপসাগর। এইগুলা কি করছে, এইগুলা দেখা যাচ্ছে যে এই ভূমধ্য সাগরের সাথে আসে কি, এটা হলো অ্যাটাচড ভূমধ্য সাগর, এর সাথে অ্যাটাচড, এখানে সুয়েজ খাল। হ্যাঁ, তাহলে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে এইটা বিভক্ত করছে। এইখানে ছিল ভারত মহাসাগরের থেকে এই দিক দিয়ে একেবারে তুমি ইউরোপিয়ান কান্ট্রি, তারপরে আটলান্টিক মহাসাগর দিয়ে তুমি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় তুমি অবস্থান করতে পারো। এবং ব্যবসা বাণিজ্যের যে সম্প্রসারণের যে ক্ষেত্রগুলা, ব্যবসা বাণিজ্যের যে ক্ষেত্রগুলো সব এই অঞ্চল দিয়েই, এখান দিয়ে মানে জাহাজ আসা যাওয়া করতে পারে, অর্থাৎ এই লোহিত সাগর এবং ভূমধ্য সাগর। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের পরে দেখা যাচ্ছে যে আরব সাগর, এটা হচ্ছে প্রান্তদেশীয় যে দুটি মানে উপসাগর, সেটা হলো বঙ্গোপসাগর, তারপরে পারস্য উপসাগর আর আরব সাগর। এইগুলো দিয়ে দেখা যাচ্ছে যে ভারত মহাসাগর এটা হলো বেষ্টিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে আগে পড়তে গেলে সেখানে আমাদেরকে জানতে হবে মানচিত্রের অবস্থানটা। আমি এখানে তো মানচিত্রটা টোটাল মানচিত্র আঁকি, তার কারণ হলো কি আমার যতটুকু প্রয়োজন, অর্থাৎ ভারত মহাসাগরটা কোথায়, ভারত মহাসাগরটা কোথায়, এটাগুলো তোমাদেরকে লক্ষ্য করতে হবে। দেখো ভারত মহাসাগরটা এখানে দেখা যাচ্ছে কি ভারত, বাংলাদেশ, মায়ানমার, তারপরে মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব দেশগুলা, তারপরে হলো আফ্রিকার পূর্ব পাশে মালাগাসি এবং মাদাগাস্কার যে দ্বীপ, তারপরে অস্ট্রেলিয়া, এইগুলার ইয়াতে দেখা যাচ্ছে কি যে ভারত মহাসাগর। তারপরে এইদিকে আসলো কি দক্ষিণ মহাসাগর, দক্ষিণ মহাসাগরের যে দ্বীপ অঞ্চল। তাহলে এখন সেইগুলা দেখা যাচ্ছে কি টোটাল ভারত মহাসাগরটাকে সেটা বেষ্টন করে রাখছে, এবং এর বিস্তৃতিটা সেটা আলাপ আলোচনা করে সেটা আমি তোমাদেরকে দেখালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এগুলাকে আমাদেরকে জানতে হলে তাহলে দেখা যাবে কি যে আমাদের আগে মানচিত্র সম্পর্কে ধ্যান ধারণা আমাদের থাকতে হবে, এবং সেই জিনিসগুলোকে নিয়ে আমরা সেটাকে আলাপ আলোচনা করব। এবং তোমাদের যদি কোনো সমস্যা, কোনো প্রবলেম হয়, তাহলে ক্লাস যখন আমি নেব তখন তোমরা আমার সাথে একটু ওই সময় আলাপ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা ভারত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি নিয়ে আমরা আলোচনা করলাম, এবং যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়েও সেই জিনিসগুলা আমাদেরকে দেখতে হবে। যেমন ধরো 1 নাম্বার হচ্ছিল কি মহিষপান ও মহিঢাল, শৈলশিরা, চ্যুতিরেখা, তারপরে হলো পলিমল, গভীর খাত, তারপর দ্বীপ এবং দ্বীপপুঞ্জ, তারপরে প্রান্তদেশীয় সাগরসমূহ। এই পয়েন্টগুলো নিয়ে তোমরা বইতে দেখবা, এবং সেগুলো মানচিত্র আঁকে দেখা দেওয়া আছে, সেগুলো তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ভারত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি বললাম,
এর পরবর্তী ক্লাসে আমরা হলো বঙ্গোপসাগর নিয়ে আলোচনা করব এবং বঙ্গোপসাগরের ভূপ্রকৃতি নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলব। তাহলে তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।